আজকের ক্লাসে আমরা অ্যাকাউন্টেন্সি চতুর্থ সেমিস্টার ক্লাস 12-এর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আলোচনা করব রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, অর্থাৎ সম্পত্তি এবং দায়ের পুনর্মূল্যায়ন, কিভাবে এর জার্নাল এন্ট্রিজ করতে হয়, কিভাবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। এছাড়া আমরা আরও একটা এক্সট্রা টপিক শিখব, যেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ জেনারেল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, অর্থাৎ যদি কোনো সাধারণ সঞ্চিতি কারবারের থেকে থাকে, কখন থেকে থাকে? অংশীদারি কারবার পুনর্গঠনের সময়। তাহলে তার মূল্যায়ন আমরা কিভাবে করব? অথবা কোনো লাভ বা ক্ষতি অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের যদি কোনো ব্যালেন্স থেকে থাকে, সেটাকে আমরা কিভাবে মূল্যায়ন করব অংশীদারি কারবার পুনর্গঠনের সময়। এই টপিকগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, জার্নাল এন্ট্রি সহ এবং অঙ্ক সহ, ঠিক আছে? আর এর আগে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলোর মধ্যে তোমাদের কি কি রয়েছে, নিউ রেশিও, স্যাক্রিফাইজিং রেশিও, গেনিং রেশিও, প্লাস আমরা কিছু অঙ্কও করেছিলাম। যদি তোমরা ক্লাসগুলো না দেখে থাকো, তোমরা পার্ট 1 বা পার্ট 2 ক্লাস দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিও। আজকের ক্লাসটা শুরু করছি। তো প্রথমেই যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, যে সম্পত্তি এবং দায়ের পুনর্মূল্যায়ন। এখন সম্পত্তি ও দায়ের পুনর্মূল্যায়ন বলতে আমরা কি বুঝি, আর এটা কেন প্রয়োজন হয় সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, অংশীদারি কারবারে কি হয়, 2-3 জন মিলে বা তার বেশিও ব্যক্তি থাকতে পারে, সকলে মিলে একটা কারবার প্রতিষ্ঠা করেছে, কিছু সম্পত্তি নিয়ে বা কিছু দায় নিয়ে, ঠিক আছে? এখন দেখা গেল কারবারটা তারা যে চালাচ্ছে, অর্থাৎ কারবারটা যে তারা পরিচালনা করছে, এতে কি হতে পারে, কিছু সম্পত্তির ভ্যালু বাড়তে পারে, কিছু সম্পত্তির ভ্যালু কমতে পারে, আবার কিছু দায় বাড়তে পারে, কিছু দায় কমতে পারে। এখন এই সম্পত্তি যদি বাড়ে বা কমে, দায় যদি বাড়ে বা কমে, সেইগুলোকে বলা হয় সম্পত্তি ও দায়ের পুনর্মূল্য বা রিভ্যালু। আর এটাকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে একে আমরা বলছি রিভ্যালুয়েশন। এখন এটা আমরা কেন করি? দেখো, অংশীদারি কারবারে যদি পুনর্গঠন হয়, অর্থাৎ নতুন একজন অংশীদার যদি কারবারে আসে, আগে যদি অংশীদাররা কোনো লাভ করে থাকে বা সম্পত্তিকে বাড়িয়ে তোলে, দেখা গেল যে কারবারে ফার্নিচার ছিল 20,000 টাকার, সেই ফার্নিচারটা হয়ে গেছে 30,000 টাকার, তাহলে সম্পত্তি যে 10,000 টাকা বেড়েছে, এর লাভ নতুন অংশীদার কি পাবে? পাবে না, কারণ সে তো কারবারে নিউ জয়েন করছে। তাহলে পুরনো অংশীদাররা কি করবে? নিজেদের মধ্যে ওই লাভটা ভাগ করে নেবে। আবার দেখা গেল যদি কোনো অংশীদার কারবার ছেড়ে চলে যাচ্ছে, বা ধরো কোনো অংশীদারের মৃত্যু হচ্ছে, তাহলে তার যে অবদানটা ছিল ওই ফার্নিচারটা 10,000 টাকা বাড়ানোর জন্য, তাকে তো তার অবদানটা দিতে হবে, অর্থাৎ তাকে তো বাদ দিয়ে বাকিরা নিয়ে নিতে পারবে না। তাহলে অংশীদারি কারবার পুনর্গঠনের সময় নতুন অংশীদার আসুক, বা কোনো অংশীদার কারবার থেকে চলে যাক, বা কোনো অংশীদারের মৃত্যু হোক, বা যদি রেশিও চেঞ্জেস হয়, যা কিছু হোক না কেন, এই সম্পত্তি বা দায় যে বাড়া কমা করছে, তার ফলে যে লাভ বা ক্ষতি হচ্ছে, সেটা আগে কি করতে হবে? পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে নিতে হবে, তারপরে আমাদের আবার কারবার নতুন করে গঠন আমরা করতে পারবো। তাহলে এখানে আমরা শিখব কি, আমরা অ্যাসেটস এবং লায়াবিলিটিস যদি আমাদের রিভ্যালুড হয় বা এর নতুন মূল্য সৃষ্টি হয়, সেগুলোকে আমরা কিভাবে জার্নালের মাধ্যমে দেখাবো। এখন দেখো, 4টে কন্ডিশন হতে পারে, ঠিক আছে? 1, ধরো সম্পত্তির মূল্য যদি বৃদ্ধি পায়, সম্পত্তির মূল্য বৃদ্ধি পেলে 4টে কন্ডিশন হবে, ঠিক আছে? ধরো কোনো সম্পত্তি বেড়ে যাচ্ছে, ধরো ফার্নিচার বৃদ্ধি পাচ্ছে, ফার্নিচারের ভ্যালু, ধরো প্লান্টের ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, বা স্টকের ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, যে কোনো যদি সম্পত্তি বৃদ্ধি পায়, তাহলে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি দেখেছিলাম? অ্যাসেটস প্লাস এক্সপেন্সেস ইকুয়াল টু ক্যাপিটাল প্লাস রেভিনিউ প্লাস লায়াবিলিটিস। যেখানে অ্যাসেট এবং এক্সপেন্সেস যদি বৃদ্ধি পায় তাহলে সেটা ডেবিট হয়, ঠিক আছে? তাহলে আমাদের যদি কোনো সম্পত্তি বেড়ে যায়, ফার্নিচার বাড়লে ফার্নিচার ডেবিট হবে, প্লান্ট যদি বাড়ে প্লান্ট ডেবিট হবে, স্টক যদি বাড়ে স্টক ডেবিট হবে। তাহলে যদি কোনো সম্পত্তি বৃদ্ধি পায়, তাহলে আমরা এর জার্নাল এন্ট্রিজ কী করে করব? অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? এইটা হবে আমাদের জার্নাল এন্ট্রিজ। এরপর ধরো এর বিপরীত হতে পারে, কোনো সম্পত্তির ভ্যালু যদি কমে যায়, তো সম্পত্তি যেমন রয়েছে, ধরো প্লান্টের ভ্যালু কমে গেল, মেশিনের ভ্যালু কমে গেল, যে কোনো ভ্যালু যদি কমে যায়, তাহলে সম্পত্তি কমে গেলে কি হয়? সম্পত্তি ক্রেডিট হয়, ঠিক আছে? বা অ্যাসেটস ক্রেডিট হয়। তাহলে 2 নম্বর আমরা
কি কন্ডিশন পাবো, সম্পত্তির মূল্য হ্রাস পেলে, ঠিক আছে, তখন আমাদের কি হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস অ্যাকাউন্ট, টু অ্যাসেটস অ্যাকাউন্ট। তাহলে এই হচ্ছে দুটো কন্ডিশন হয়ে গেল অ্যাসেটের দিক থেকে, অর্থাৎ সম্পত্তির দিক থেকে, যে সম্পত্তি বাড়লে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট হবে আর ক্রেডিট হবে কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, আর যদি আমাদের সম্পত্তি কমে যায় তাহলে অ্যাসেটস ক্রেডিট হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, ঠিক আছে। এই হয়ে গেল দুটো কন্ডিশন। একই রকম লাইবিলিটিসের দিকেও বা দায়ের দিকেও এইরকমই দুটো কন্ডিশন আসবে। ধরো দায় যদি বৃদ্ধি পায় অথবা দায় যদি হ্রাস পায়, তাহলে তার জার্নাল এন্ট্রিজ আমরা কিভাবে করব, ঠিক আছে। তাহলে 3 নম্বর কন্ডিশন কি, যে দায়ের মূল্য যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, দায়ের মূল্য বৃদ্ধি পেলে। এখন দায় যেমন কোনগুলো, দেখা গেল যে ব্যাংক লোন দেখা গেল আগের থেকে বেড়ে গেছে, ঠিক আছে, বা ক্রেডিটর্স বা পাওনাদারের পরিমাণ আগের থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি করব, যে লাইবিলিটিস যদি বৃদ্ধি পায় তাহলে আমরা লাইবিলিটিসকে কি করি, ক্রেডিট করি, ঠিক আছে। এটা আমাদের গোল্ডেন রুল অনুযায়ী হচ্ছে বা আমেরিকান রুল অনুযায়ী আমরা করতে পারছি, ঠিক আছে। এখানে তাহলে আমরা কি করব, দায়ের মূল্য যদি বৃদ্ধি পায়, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস অ্যাকাউন্ট, টু লাইবিলিটিস অ্যাকাউন্ট, ঠিক আছে। একই রকমভাবে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে দায়ের মূল্য হ্রাস হতে পেতে পারে, যদি ব্যাংক লোন আগের থেকে কমে যেতে পারে বা ক্রেডিটর্স আগের থেকে কমে যেতে পারে, বিলস পেয়েবল কমে যেতে পারে, তাহলে যে কোনো দায় যদি কমে যায়, তাহলে কমে গেলে আমরা কি করি, লাইবিলিটিসকে আমরা কি করি, ডেবিট করি, ঠিক আছে। এবং রিভ্যালুয়েশনকে আমরা এখানে কি করব, যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমরা সমস্ত কিছু তাই ট্রান্সফার করছি, তাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে এখানে আমরা ক্রেডিট করব। তাহলে 4 নম্বর আমাদের হচ্ছে কন্ডিশন কি পাচ্ছি, যে দায়ের মূল্য হ্রাস পেলে, তাহলে আমরা কি করব, লাইবিলিটিসকে ডেবিট করব, লাইবিলিটিস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। এই 4টে তোমাকে মনে রাখতে হবে, কারণ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট তোমাকে করতেই হবে, মাস্ট করতেই হবে। তুমি অ্যাডমিশন করো, তুমি রিটায়ারমেন্ট করো, তুমি ডেথ করো, যাই করো না কেন, যে কোনো অংশীদারি কারবারের যদি তুমি হচ্ছে অঙ্ক করো, এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট মাস্ট পরীক্ষায় থাকবেই, যেটা তোমার যেহেতু এখন 5 নম্বর সব থেকে হাই মার্কস করে দিয়েছে, তো তোমাকে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে তুমি হয়তো 2 নম্বর পেতে পারো, ঠিক আছে। এরপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকতে পারে, ব্যালেন্স শিট থাকতে পারে, তো এটা তোমাকে মাস্ট প্রথমে শিখতেই হবে, যে রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, এটা মাস্ট জানতেই হবে। তো এই হয়ে গেল আমাদের জার্নাল এন্ট্রিজ। এখন যদি তোমরা বলো যে এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিভাবে, অ্যাকাউন্ট মানে কি, যেমন আমরা লেজারের মাধ্যমে অ্যাকাউন্ট করি, ঠিক আছে, জার্নালকেই লেজারে কি করি, পোস্টিং করি, জার্নালের যে এন্ট্রিসগুলো থাকে লেজারে গিয়ে আমরা কি করি, পোস্টিং করি, তেমনই এখান থেকে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা তৈরি করে নেবো, ঠিক আছে। এই জার্নাল থেকেই হবে। কীরকমভাবে হবে দেখো, যেমন অ্যাসেটসের ঘরে হবে টু রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনের ঘরে হবে বাই অ্যাসেটস, রিভ্যালুয়েশনের ঘরে হবে টু অ্যাসেটস, অ্যাসেটসের ঘরে হবে বাই রিভ্যালুয়েশন। আর কীরকমভাবে লাইবিলিটিসের যখন দেখব তখন আমরা খতিয়ানে একই পোস্টিং পদ্ধতি ব্যবহার করব, যে রিভ্যালুয়েশনের ঘরে হবে টু লাইবিলিটিস, লাইবিলিটিসের ঘরে হবে বাই রিভ্যালুয়েশন। আর এর লাস্ট 4 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে হবে লাইবিলিটিসের ঘরে হবে টু রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনের ঘরে হবে বাই লাইবিলিটিস। তো এইটাই আমরা শুধুমাত্র রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে পোস্ট করে দেবো, ঠিক আছে। এখন দেখো এর ফলে কিছু লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। ধরো রিভ্যালুয়েশনের ফলে সম্পত্তি বাড়লো কমলো, দায় বাড়লো কমলো, এর ফলে লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। তো যাই লাভ হোক না কেন সেটাও অংশীদাররাই পাবে, যা কিছু ক্ষতি হোক না কেন সেটাও অংশীদারদেরকেই বহন করতে হবে। কাদেরকে, পুরাতন অংশীদারদেরকে পুরাতন অনুপাতে। এই কথাটা শুধুমাত্র তোমরা মনে রেখো, আর এই 4টে জার্নাল তো তোমাদের মনে রাখতেই হবে। তো এরপর যেটা আমি বললাম কথাটা কি, যে রিভ্যালুয়েশনের ফলে যা লাভ বা যা ক্ষতি হোক না কেন সেটা পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে নিজেদের মধ্যে ভাগ করে নেবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যদি পুনর্মূল্যায়নের ফলে লাভ হয়, পুনর্মূল্যায়নের ফলে লাভ হয়, ঠিক আছে, তখন অংশীদাররা সেই লাভটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। জার্নাল কি হবে, জার্নাল হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আর যদি হচ্ছে আমাদের
কারেন্ট অ্যাকাউন্টে আমরা দিতে চাই, যদি আমাদের ফিক্সড ক্যাপিটাল মেথড থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্টে দিতে পারি, ঠিক আছে। তো আমরা অত জটিল করতে চাইছি না। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এটা কোন রেশিওতে হবে? এটা সবসময় মনে রাখবে ওল্ড রেশিওতে হবে, পুরাতন অনুপাতে। আচ্ছা, আর পুনর্মূল্যায়নের ফলে ক্ষতিও তো হতে পারে। যদি দেখা গেল যে সম্পত্তির মূল্য যতটা বাড়লো তার থেকে দায় অনেকটা বৃদ্ধি পেল, বা সম্পত্তির মূল্য অনেকটা হ্রাস পেয়ে গেল, যার ফলে ক্ষতি হলো, সেই ক্ষতিটা কাদেরকে দিতে হবে? পুরানো অংশীদারদেরকেই। কারণ নতুন যে আসবে সে কেন ক্ষতি দেবে? তাদের কাজের জন্য তারা ক্ষতি দেবে না, তো যে নতুন আসবে সে ক্ষতি দেবে না, ঠিক আছে। আবার ধরো যে কারবার থেকে চলে যাবে তাকে তো ক্ষতিটা দিয়ে যেতে হবে, তাহলে পুরাতন অনুপাতে পুরানো অংশীদারদের মধ্যে ক্ষতি হলেও সেটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? যদি পুনর্মূল্যায়নের ফলে ক্ষতি হয় তাহলে তখন কি হবে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটাও কোন রেশিওতে হবে? ওল্ড রেশিওতে হবে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের 6টা জার্নাল এন্ট্রিজ। 4টে হলো আমাদের কন্ডিশন, সম্পত্তি বৃদ্ধি, সম্পত্তি হ্রাস, দায় বৃদ্ধি, দায় হ্রাস, আর লাভ হলে কি হবে, আর ক্ষতি হলে কি হবে, ঠিক আছে। এবার এটাকে নিয়ে আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ফরম্যাট কি, ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমরা কিভাবে করব সেটা সম্পূর্ণ তোমাদের মধ্যে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার জন্য তোমাকে ফরম্যাট যেটা হচ্ছে, প্রথমেই তোমাকে রাখতে হবে ইন দ্য বুকস অফ, অর্থাৎ যতজন অংশীদার রয়েছে, ধরো এ বি সি রয়েছে বা এ অ্যান্ড বি রয়েছে, এ অ্যান্ড বি, তাহলে আমরা কার বইয়েতে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করছি? এ আর বি এর বইয়েতে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করছি। নিচে কি রাখবে? নিচে রাখবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে। এরপর তুমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যেহেতু তৈরি করছো, লেজারের ছক কাটবে, ঠিক আছে। লেজারের ছক কী করে কাটবে? তোমার থাকবে ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট, অর্থাৎ জার্নাল ফোলিও থেকেই তো লেজারটা তৈরি হচ্ছে, সেই কারণে তোমাকে এই ছকটা কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে। যে ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট, এখানে তুমি দেবে ডেবিট, এখানে তুমি দেবে ক্রেডিট, ঠিক আছে। ডেট পার্টিকুলার্স জেফ অ্যামাউন্ট, আচ্ছা, এবার তুমি এখানে এন্ট্রি কি করবে? এন্ট্রি দেখো, এন্ট্রি সবসময় হবে জার্নাল থেকে লেজার এন্ট্রি হবে। তাহলে প্রথমে যখন আমি বলেছিলাম যে সম্পত্তি বেড়ে যাচ্ছে, তখন আমরা কি করেছিলাম? অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, অর্থাৎ অ্যাসেটসের ঘরে টু রিভ্যালুয়েশনের ঘরে বাই অ্যাসেটস, ঠিক আছে। তাহলে রিভ্যালুয়েশনের ঘরে বাই অ্যাসেটস, তাহলে বাই অ্যাসেটস অ্যাকাউন্ট এটা কখন হবে? এই ফরম্যাটটা তুমি যদি মনে রাখো তাহলে তোমার আর কোনো অঙ্কই আটকাবে না পরীক্ষায়। এইটা কখন হবে? বাই অ্যাসেটস যখন সম্পত্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে। প্ল্যান্ট বাড়লে বাই প্ল্যান্ট দেবে, ফার্নিচার বাড়লে বাই ফার্নিচার দেবে, আর কোথা থেকে আসছে? জার্নাল থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, একই রকমভাবে যদি সম্পত্তি কমে যায় তাহলে আমরা জার্নাল কি করলাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেটস, রিভ্যালুয়েশনের ঘরে টু অ্যাসেটস, আর অ্যাসেটসের ঘরে বাই রিভ্যালুয়েশন, ঠিক আছে। তাহলে টু অ্যাসেটস অ্যাকাউন্ট, এদিকে অর্থাৎ ডেবিট দিকে কখন অ্যাসেটস আসবে? যখন সম্পত্তি হ্রাস পেলে, ঠিক আছে। তাহলে যাই সম্পত্তি কমে যাক না কেন তুমি ডেবিট দিকে এন্ট্রি করবে, ঠিক আছে। যদি তোমার প্ল্যান্ট কমে যায়, ফার্নিচার কমে যায়, তুমি এদিকে এন্ট্রি করবে, ঠিক আছে। এরপর লাইবিলিটিসেরগুলো দেখে নিই। যদি লাইবিলিটিস হচ্ছে আমাদের বৃদ্ধি পায়, তখন আমরা কি করেছিলাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটিস, অর্থাৎ রিভ্যালুয়েশনের ঘরে হবে টু লাইবিলিটিস। এটা কখন হবে? টু লাইবিলিটিস অ্যাকাউন্ট কখন হবে? দায় বৃদ্ধি পেলে, ঠিক আছে। আর অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্টটা দেবে। একই রকমভাবে বাই লাইবিলিটিস কখন হবে? বাই লাইবিলিটিস অ্যাকাউন্ট এটা কখন হবে? যখন তোমার দায় হ্রাস পেলে, ঠিক আছে, কারণ জার্নাল এন্ট্রিজ থেকেই আসছে। এখন এর ফলে ধরো লাভও হতে পারে, লসও হতে পারে, ঠিক আছে। ধরো ক্রেডিট দিকে বেশি হলো টাকাটা এবং ডেবিট দিকে টাকাটা কম হলো, তাহলে তোমার কি হচ্ছে? লাভ হচ্ছে, ঠিক আছে। আর ধরো যদি তোমার ডেবিট দিকে টাকাটা বেশি হয়ে গেছে, অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে, ক্রেডিট দিকে অ্যামাউন্টটা কম হয়ে গেছে, তাহলে তোমার রিভ্যালুয়েশনের ফলে ক্ষতি হচ্ছে। এখন লাভ হোক বা ক্ষতি হোক সেটা তো অংশীদারদের মধ্যেই ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমি দুটোই দেখিয়ে দিচ্ছি, এই অ্যাকাউন্টের মধ্যে দুটোই দেখিয়ে দিচ্ছি, লাভ হোক বা ক্ষতি হোক সেটাকেও কিভাবে তুমি ভাগ করবে অংশীদারদের মধ্যে। তাহলে প্রথম তোমার কাজ কি? দুদিকে ব্যালেন্স কাটা, ক্লিয়ার।
দুদিকে তোমার ব্যালেন্স কাটা। এবার কোন ব্যালেন্সটা দেবে? ডেবিট দিক এবং ক্রেডিট দিক যেটা সব থেকে বেশি হবে সেই ব্যালেন্সটা কিন্তু তুমি এই ব্যালেন্সের ঘরেতে লিখবে। ঠিক আছে, ধরো এদিকে 50,000 হলো, এদিকে 40,000 হলো। এবার ধরো ডেবিট দিকে তোমার কম পড়ছে, অর্থাৎ তোমার লাভ হয়েছে, সেই লাভটা কাদের মধ্যে ভাগ করবো? অংশীদারদের মধ্যে। তাহলে এখানে কি লিখবে? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর লাভ হলে তার জার্নাল কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। সেই কারণে রিভ্যালুয়েশনের ঘরে কি হচ্ছে? টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা কখন হবে? এটা তোমার লাভ হলে। এটা হচ্ছে আমরা কি লিখব? লাভ হলে। আর এই যে টাকাটা কোথা থেকে পাবো? এইটা পাবো আমরা ব্যালেন্সিং ফিগারে, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্স থেকে বা ক্রেডিট দিকে যত অ্যামাউন্ট আছে তা থেকে ডেবিট অ্যামাউন্ট বিয়োগ করার পর আমরা এই টাকাটা পাবো। আর কার অঙ্ক করছি? এ আর বি এ ভাগ করে দেবো কোন অনুপাতে? ওল্ড রেশিওতে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, ওল্ড রেশিওতে ভাগ করে দেবো। ধরো যদি 10,000 টাকা লাভ হয়, তাহলে যদি সমান সমান পায় তাহলে 5,000 টাকা লাভ নেবে। যে অনুপাতে লাভটা থাকবে পুরানো অনুপাতে আমরা ভাগ করে দেবো ওল্ড রেশিওতে। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি ওল্ড রেশিও। ঠিক আছে। আচ্ছা, উল্টো দিকে কন্ডিশন এমনও তো হতে পারে, ধরো ক্ষতিও হতে পারে। তখন আমরা কি করব? ধরো এদিকের ডেবিট দিকের অ্যামাউন্ট বেশি হয়ে গেছে ক্রেডিট দিকের তুলনায়, তখন কি হচ্ছে? আমাদের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তখন আমরা কি করব? বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, এখন এই যে ক্ষতি হচ্ছে এটা আমরা বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলাম কেন? কারণ জার্নাল এন্ট্রি হিসেবে আমরা কি করেছি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তো রিভ্যালুয়েশনের ঘরে হচ্ছে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ঘরে হবে টু রিভ্যালুয়েশন। সেটা পরের কথা যখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করব। ঠিক আছে, তো এই টাকাটাও আমরা এখানে বসাবো। এই টাকাটা কোথা থেকে পাবো? আমরা ব্যালেন্সিং ফিগারে। আর একই রকমভাবে ক্ষতি হলে যারা অংশীদার আছে তাদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ হয়ে যাবে। এ আর বি যদি অংশীদার থাকে তাহলে এদের মধ্যে ভাগ হয়ে যাবে। টোটাল আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের বিষয়টা কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিলাম। এর বাইরে আর কোনো বেসিক থিওরি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের নেই। এইটা তোমরা যদি মনে রাখতে পারো, তোমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে মাস্ট তোমরা হচ্ছে নাম্বারটা পাবেই পরীক্ষায়। ঠিক আছে, অঙ্ক করার ক্ষেত্রে। এখন এবারে আমরা যেটা শিখব, জেনারেল রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের ট্রিটমেন্টটা আমরা শিখে নেব এবং তারপরে আমরা একটা অঙ্ক করব। ঠিক আছে, তাই অঙ্ক করাটা মাস্ট। অঙ্কর সাথেই আমরা প্র্যাকটিস করব। পরবর্তীকালে যদি আরও অঙ্ক আনা যায় আমরা আনবো। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা যদি জয়েন করতে চাও জয়েন করে নিও। ঠিক আছে, তোমরা হচ্ছে সেখানে যাবতীয় পিডিএফ নোটস বা যে কোনো ক্লাস কবে আসছে বা আসতে চলেছে এই সমস্ত বিষয় কিন্তু ইনফরমেশান দেওয়া হয়। ঠিক আছে, তো এটা আমি মুছে দিচ্ছি। এই ফরম্যাটটা তোমরা কিন্তু খাতায় রাখবে। এরপর যেটা আমরা করব, ট্রিটমেন্ট অফ জেনারেল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে, খুব ভাইটাল জিনিস। ঠিক আছে, আর খুব ইজি জিনিস। ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, অ্যাকাউন্টিং নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। একদম সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখন যেটা আমরা বলছি সেটা হচ্ছে ট্রিটমেন্ট অফ জেনারেল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে, এখন সাধারণ সঞ্চিতি এবং সারপ্লাস বা উদ্বৃত্ত জিনিসটা আমরা কি বুঝি সেটা আগে জানবো, আর এটাকে কিভাবে আমরা মূল্যায়ন করব বা ট্রিটমেন্ট করব সেটাও আমরা জানবো। ঠিক আছে, আর সঞ্চিতি কি? আমরা ফার্স্ট সেমিস্টারে কি পড়েছিলাম? কোনো অজ্ঞাত দায় বা অজ্ঞাত ক্ষতি মেটানোর জন্য মুনাফা থেকে যে টাকাটা সরিয়ে রাখা হয় তাকে বলা হচ্ছে রিজার্ভ। আর সাধারণ সঞ্চিতি কি? যে কোনো উদ্দেশ্য ছাড়াই যদি কোনো টাকা রাখা হয় তাহলে সেটাকে সঞ্চিতি। ধরো তুমি এ আর বি দুজন কারবার বা অংশীদারি কারবার, এরা ধরো 40,000 টাকা রিজার্ভ রেখেছে। ঠিক আছে, যে ভবিষ্যতে কোনো যদি ক্ষতি হয়, কোনো যদি লায়াবিলিটি সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, সেগুলো মেটানোর জন্য 40,000 টাকা আমাদের রিজার্ভ আছে। এখন এই যে রিজার্ভটা আছে, ধরো অংশীদারি কারবার পুনর্গঠন হচ্ছে, অর্থাৎ অংশীদারি কারবারে কেউ আসছে, তাহলে তাকে কি এখান থেকে টাকা দেওয়া হবে? সে কি এর অংশ পাবে না, কারণ এটা তো এ আর বি এর পরিশ্রম, এরা দুজনে মিলে করেছে। ঠিক আছে, আবার ধরো বি যদি চলে যায় তাহলে বিকে তার অংশ দিতে হবে না, কারণ বি এর তো পরিশ্রম। তাহলে এখানে কেউ আসুক বা কেউ চলে যাক, কেউ মারা যাক, ঠিক আছে, সেই সময় এই রিজার্ভটাকে একটা মূল্যায়ন করতে হয়। আর মূল্যায়ন আমরা কি করব? যে অংশীদারি কারবার পুনর্গঠনের সময় যদি কোনো জেনারেল রিজার্ভ থাকে সেটা পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে ভাগ করা হয়। কি বললাম? পুরাতন অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে ভাগ করা হয়। তাহলে এর ট্রিটমেন্ট একদম ইজি জিনিস। ঠিক আছে, আমরা হচ্ছে কাদের মধ্যে ভাগ করছি? ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড রেশিওতে। ঠিক আছে, তাহলে পুরাতন
অংশীদারদের মধ্যে আমরা কি করছি, অংশীদারদের মধ্যে পুরাতন অনুপাতে আমরা ভাগ করছি, পুরাতন অনুপাতে ভাগ করতে হয়। তাহলে এটা আমি কিসের কথা বলছি, জেনারেল রিজার্ভের কথা বলছি, যে যদি কোনো সঞ্চিতি থাকে তাহলে পুরাতন যে অংশীদাররা রয়েছে তাদের মধ্যে পুরাতন অনুপাতে আমরা এই রিজার্ভটা বা সঞ্চিতিটাকে ভাগ করে দেবো। ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা জার্নালটা কি পাবো, জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর এখানে কি লিখে রাখবে, অবশ্যই ওল্ড রেশিও লিখে রাখবে, কারণ পুরাতন হচ্ছে অংশীদারদের মধ্যে এটা ভাগ করা হবে। তাহলে এই জেনারেল রিজার্ভ নিয়ে আর কোনো ট্রিটমেন্ট নেই। এরপর স্পেশাল রিজার্ভ আছে, যেমন তোমার ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ রয়েছে, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ রয়েছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বা 4 নম্বর ক্লাসে আলোচনা করব। তো এরপরে যেটা আমরা বলছি সারপ্লাস মানে উদ্বৃত্ত। যদি কোনো লাভ বা ক্ষতি থাকে বা পজিটিভ উদ্বৃত্ত বা নেগেটিভ উদ্বৃত্ত থাকে, তাহলে তখন আমরা কি করব, দেখো অংশীদারি কারবারে ধরো লাভ হয়েছে, সেই লাভটা এখনও ভাগ করা হয়নি কিন্তু পুনর্গঠনের সময় চলে এসেছে, বা ধরো আগের বছর বা কোনো ক্ষতি রয়েছে, সেই ক্ষতিটাও এখনও পর্যন্ত ভাগ করা হয়নি কিন্তু পুনর্গঠনের সময় চলে এসেছে। তো লাভ হোক বা ক্ষতি হোক, সেটা নতুন যে আসবে তার তো কিছু দেখার দরকার নেই, যারা পুরনো অংশীদার ছিল তারাই নিজেদের মধ্যে ভাগ করবে, অর্থাৎ লাভ থাকলে তারাও ভাগ করবে আর লস থাকলে পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করবে। তাহলে এই কন্ডিশনটাও একই, যে পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতেই ভাগ করবে কি, সারপ্লাস। ঠিক আছে, অর্থাৎ আগের কোনো প্রফিট অ্যান্ড লসের ডেবিট ব্যালেন্স অথবা ক্রেডিট ব্যালেন্স। ঠিক আছে, এখন বিষয়টা কি, দুটো কন্ডিশন, এর ক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে, রিজার্ভের ক্ষেত্রে তো একটা কন্ডিশনই হলো, এর ক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে। এক, যদি ধরো লাভ থাকে, ঠিক আছে, বা প্রফিট থাকে, যদি হচ্ছে লাভ থাকে তাহলে তখন কী হবে, ধরো আগে থেকে কোনো লাভ আছে, অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, তাহলে কী হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, ওল্ড রেশিওতে ভাগ করে নেবে, ক্লিয়ার। যদি যা টাকা থাকবে পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে ভাগ করে নেবে সারপ্লাসটা। ঠিক আছে, আবার নেগেটিভ যদি থাকে, যদি কোনো ক্ষতি থাকে তাহলে তার উল্টো হবে, ক্ষতি থাকে তাহলে তাদেরকে কী করতে হবে, অংশীদারদেরকে সেই ক্ষতিটা বহন করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে জার্নাল কী হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, ওল্ড রেশিওতেই ভাগ হবে, ক্লিয়ার। তাহলে এই জিনিসটা তোমরা মনে রাখবে যে যদি কোনো লাভ থাকে সেই লাভটাও অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করবে, আর যদি কোনো ক্ষতি থাকে তাহলে সেই ক্ষতিটাও কি করবে, অংশীদাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এইটাও তোমরা কিন্তু মনে রাখবে। তো এরপরে আমরা যেটা বললাম, একটা অঙ্ক নেব, অঙ্ক নিয়ে আমরা রিভ্যালুয়েশনটা অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করা শিখব। নেক্সট ক্লাসে আমরা বললাম স্পেশাল রিজার্ভগুলো নিয়ে আলোচনা করব, আর তার সাথে আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্স শিট সহ এরপর যে 5 নম্বরের অঙ্কগুলো পরীক্ষায় আসতে চলেছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা ধীরে ধীরে নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। তো একটা অঙ্ক দিচ্ছি স্ক্রিনের মধ্যে, এবং সেই অঙ্কটা তোমরা দেখতে পাবে, এবং সেটাই আমরা একটু পরেই বোর্ডেতে করতে চলেছি। তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবে, অঙ্কটা নেওয়া হয়েছে সাঁতরা পাবলিকেশনের বই থেকে, 25 নম্বর পাতা। তো এই অঙ্কটাতে আমাদেরকে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাথে পার্টনার্স ক্যাপিটালও করতে হবে, ওটা আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করার জন্য আমাদেরকে কী কী ডাটা দেওয়া রয়েছে সেটা দেখতে হবে। তো এ বি সি 3 জন অংশীদার রয়েছে, তাদের অনুপাত আছে পুরনো অনুপাত 3:2:1, এবং একটা পুরনো ব্যালেন্স শিট দেওয়া রয়েছে 31 মার্চ 2025। কিছু লাইবিলিটিস আছে, কিছু অ্যাসেটস আছে, যেখানে 3,97,000 টাকা লাইবিলিটিস, 3,97,000 টাকা অ্যাসেটস। এখন অংশীদারি কারবার যে পুনর্গঠন হচ্ছে, কি হচ্ছে, এখন এরা নিজেদের অনুপাতটা চেঞ্জ করছে 1:1:1, অর্থাৎ কেউ কারবার থেকে যাচ্ছেও না, কেউ কারবারে আসছেও না। আগে ছিল 3:2:1, এখন হচ্ছে 1:1। তো রেশিও চেঞ্জ হচ্ছে, সেটাও এক প্রকার পুনর্গঠন। তো এই সময় আমাদেরকে যে ট্রিটমেন্টটা আমরা শিখলাম রিভ্যালুয়েশনটা, এটা কিন্তু আমাদেরকে করতে হবে। ঠিক আছে, বা রিজার্ভ থাকলে সারপ্লাস থাকলে তার ট্রিটমেন্টটা আমাদেরকে করতে হবে। তো এখন কি কি ইনফরমেশান দেওয়া রয়েছে, ইনফরমেশানগুলো আমরা পড়ে নিই, তারপরে জার্নাল এন্ট্রিজ করবো, তারপরে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ দ্য ভ্যালু অফ স্টক ইজ রিডিউসড বাই 10%, স্টকের ভ্যালু 10% কমে গেছে। সম্পত্তি কমলে আমরা ক্রেডিট করব। প্লান্ট অ্যান্ড মেশিন অ্যাপ্রিসিয়েটেড বাই 10%, প্লান্ট অ্যান্ড মেশিন 10% বৃদ্ধি পেয়েছে।
ফার্নিচার রিভ্যালুয়েট অ্যাট 35,000, ফার্নিচার আগে ছিল 30,000 টাকা, এখন হয়ে গেছে 35,000, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বিল্ডিং ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5%, বিল্ডিংয়ের ভ্যালু 5% কমে গেছে। প্রভিশন ফর ডাউটফুল ডেবটস ইজ টু বি মেড অন সানডি ডেটর্স অ্যাট 5%, তো ডেটর্সের বা দেনাদারের ওপর প্রভিশন রাখা হচ্ছে, ভবিষ্যৎ ব্যবস্থা রাখা হচ্ছে, অর্থাৎ ডেটর্সের পরিমাণ কমছে বা লাইবিলিটিস কমছে। এ ক্রেডিটর সম্পত্তি আমাদের কমছে, ডেটর্সের বা দেনাদারের পরিমাণ কমছে, দেনাদার হচ্ছে আমাদের সম্পত্তি, ঠিক আছে। এ ক্রেডিটর্স অফ 1,500 ইজ নট লাইকলি টু ক্লেম হিজ মানি অ্যান্ড রিটার্ন অফ, তাহলে 1500 টাকা পাওনাদার একজন তার টাকা নিচ্ছে না এবং এটা মুছে ফেলতে বলছে, অর্থাৎ পাওনাদারের 1500 টাকা বাদ দিয়ে দিতে বলছে, অর্থাৎ পাওনাদার বা লাইবিলিটিস এর অ্যামাউন্ট কি হচ্ছে আমাদের হ্রাস পাচ্ছে বা দায় আমাদের কমে যাচ্ছে। ক্লিয়ার? 500 টাকা ₹500 ইজ নট বি প্রোভাইডেড ফর অ্যান ইলেকট্রিক বিল, অর্থাৎ 500 টাকা এখনও কারেন্টের বিল দেওয়া হয়নি, এটা এখনও আমাদেরকে কি করতে হবে, প্রদান করতে হবে, অর্থাৎ আমাদের আউটস্ট্যান্ডিং রয়েছে বা লাইবিলিটিস এটা আমাদের বৃদ্ধি পাচ্ছে। ইনভেস্টমেন্ট অর 2,200 নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট ইজ টু বি টেকেন ইন্টু অ্যাকাউন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট 2,200 টাকা আছে, ব্যালেন্স শিটে দেখানো নাই, অর্থাৎ সম্পত্তি কম আছে দেখানো নেই, তাই ইনভেস্টমেন্ট তো একটা সম্পত্তি, তাহলে 2,200 টাকা যদি ব্যালেন্স শিটে আনা হয় তাহলে কী হবে, সম্পত্তি বাড়বে। তো এই যে 8টা ইনফরমেশান দিয়েছে, 8টা ইনফরমেশান পুরোটাই রিভ্যালুয়েশনের কাজে লাগছে, ঠিক আছে, অর্থাৎ 8টাই অ্যাসেটস এবং লায়াবিলিটিসের রিভ্যালু হচ্ছে, ঠিক আছে। তো এইটা আমরা প্রথমে জার্নাল এন্ট্রিজ করে নেবো, তারপরে আমরা কি করব, তারপরে আমরা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। তো প্রথমে দেখো 1 নম্বরটা আমরা কি বললাম, যে স্টকের ভ্যালু হচ্ছে আমাদের হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের জার্নাল কি হবে, যেহেতু সম্পত্তি কমে গেছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত হবে আমাদের, অ্যামাউন্ট হবে আমাদের 5,000 টাকা। ক্লিয়ার? 5,000 টাকা। আচ্ছা, 2 নম্বর প্ল্যান্ট অ্যান্ড মেশিন বৃদ্ধি পেয়েছে বা ভ্যালু বেড়েছে, তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিন কী হবে, ডেবিট হবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু সম্পত্তি বাড়ছে তাই সম্পত্তি ডেবিট হচ্ছে। টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত, 8,400 টাকা, ঠিক আছে। পার্সেন্টেজ তোমরা ক্যালকুলেট করে নেবে, এইগুলোই আসবে, ঠিক আছে। 3 নম্বর কি হচ্ছে আমাদের, ফার্নিচার 35,000 হয়ে গেছে, আগে 30 ছিল, তার মানে বেড়েইছে, তাহলে ফার্নিচারকেও ডেবিট করে দেবো, সম্পত্তি বাড়ছে যেহেতু তাই ডেবিট হচ্ছে। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত, 5,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি দেখলাম আমরা, নেক্সট দেখলাম আমরা প্রভিশন বিল্ডিং হচ্ছে আমাদের হচ্ছে 4 নম্বর, বিল্ডিং আমাদের হচ্ছে কমে যাচ্ছে, তো বিল্ডিং কমে গেলে ক্রেডিট করব, যেহেতু সম্পত্তি কমে যাচ্ছে তাই ক্রেডিট করব। তাহলে কি হচ্ছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং অ্যাকাউন্ট, টু বিল্ডিং অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে কত টাকা হচ্ছে আমাদের, 6,000 টাকা, 6,000 টাকা। আচ্ছা, এরপর আমরা কি দেখলাম, বিল্ডিংয়ের পর দেখলাম প্রভিশন রাখা হচ্ছে ডেটর্সের ওপর, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, যে আমাদের হচ্ছে সম্পত্তির পরিমাণ কমে যাচ্ছে, আর প্রভিশন রাখা মানে কি, প্রভিশন হচ্ছে এক প্রকার লাইবিলিটিস বাড়ছে। তাহলে আমরা কি করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর কিসের জন্য রাখা হচ্ছিল, ডাউটফুল ডেবটসের জন্য রাখা ছিল, ঠিক আছে, যে সন্দেহজনক কোনো ধার বাকি বা থাকতে পারে বা কুঋণ থাকতে পারে, ঠিক আছে, যে ডাউটফুল ডেবটসের জন্য আমরা রাখছিলাম অ্যাকাউন্ট, ঠিক আছে। কত টাকা রাখছিলাম আমরা, ওই ক্যালকুলেট করলে আমাদের হবে 3,500 টাকা, ঠিক আছে। 6 নম্বর আমরা কি দেখলাম, যে একটা সানডি ক্রেডিটর্স 1500 টাকা সে চাইছে না আর বা ক্লেমও করছে না যে আমার টাকা দাও, তাহলে সেই জন্য আমরা দায়টাকে মুছে ফেলছি, তো দায় কমে যাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি করব, ডেবিট করব, দায় কমে গেলে দায়কে আমরা ডেবিট করি। সানডি ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে, সানডি ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কত হচ্ছে আমাদের, 1500 টাকা, সে আর চাইছে না। আচ্ছা, এরপর দেখলাম আমাদের কি, যে কারেন্টের বিল এখনও দিতে হবে, প্রোভাইডেড টু বি, ঠিক আছে, দিতে হবে, তাহলে সেখানে আমাদের দায় কিন্তু এখনও রয়েছে বা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইলেকট্রিক বিল বা আউটস্ট্যান্ডিংও লিখতে পারো, যেহেতু বকেয়া রয়েছে আউটস্ট্যান্ডিং, কারণ ইলেকট্রিক বিল লিখলে কী হবে, সেটা একটা খরচ হয়ে যাচ্ছে, দায় হচ্ছে না, ঠিক আছে।
তো আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট কত টাকা? 500 টাকা। আর লাস্ট আমরা কি দেখেছিলাম 8 নম্বর, যে 8 নম্বর আমরা দেখলাম যে ইনভেস্টমেন্ট আছে কিন্তু ব্যালেন্স শিটে নেই, সেটাকে আনতে হবে। তো সম্পত্তি বাড়ছে, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, সম্পত্তি বাড়লে কী হবে? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট 2200 টাকা ইনভেস্টমেন্ট আছে। তো এই হয়ে গেল আমাদের জার্নাল। এবার এই জার্নাল থেকে আমরা লেজারে পোস্টিং করে দেবো, আর লেজার আমরা কি করব? লেজার আমরা করব রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। এবার লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে ক্যালকুলেট করে নেবো। ক্ষতি হলে সেটাও পুরনো অংশীদারদের মধ্যে ভাগ করে দেবো, আর লাভ হলে সেটাও পুরাতন অংশীদারদের মধ্যে ভাগ করে নেবো। তো আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে ছক বা লেজারের যে ছক সেটা আমরা টেনে নিয়েছি, ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার জেপ অ্যামাউন্ট। তো এখানে আমরা এন্ট্রি করব। তো এন্ট্রি আমরা কি করে করব? ওই লেজারের নিয়মে। তো প্রথমটা আমরা কি দেখেছিলাম যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক। তো রিভ্যালুয়েশনের ঘরে আমরা কি দেবো? টু স্টক। আর যেহেতু সম্পত্তি আমাদের কি হচ্ছে এখানে কমছে, এইভাবে আমরা সবগুলো এন্ট্রি করে নেব 5000 টাকা। আচ্ছা, আমাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিন বৃদ্ধি পেয়েছিল, তাই আমরা ক্রেডিট দিকে দিচ্ছি, আর জার্নাল থেকেই হচ্ছে। ঠিক আছে, এটা জার্নাল থেকেই এন্ট্রিটা হচ্ছে। মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা বৃদ্ধি পেয়েছিল? 8400 টাকা বৃদ্ধি পেয়েছিল। এরপর ফার্নিচারও বৃদ্ধি পেয়েছিল, সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল, ফার্নিচার অ্যাকাউন্ট। ঠিক আছে, জার্নাল থেকেই আমরা এন্ট্রিটা করছি, সেটা মনে রাখবে। ঠিক আছে, যে সম্পত্তি বাড়ছে মানে ক্রেডিট দিকে কেন আসছে? জার্নাল থেকেই আসছে। ঠিক আছে, যে জার্নালে কী হয়েছিল? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, তাই রিভ্যালুয়েশনের ঘরে হবে কি? বাই ফার্নিচার অ্যাকাউন্ট। তো এক্ষেত্রে কী হচ্ছে? 5000 টাকা। বিল্ডিংয়ের ভ্যালু হ্রাস পেয়েছিল, তাই সম্পত্তির ভ্যালু হ্রাস পেয়েছিল, তাই আমরা 2 এর দিকে এন্ট্রি করছি বা ডেবিট দিকে এন্ট্রি করছি, বিল্ডিং অ্যাকাউন্ট। ঠিক আছে, 6000 টাকা। এরপর প্রভিশন রাখা হয়েছিল, টু প্রভিশন ফর ডাউটফুল ডেবটস। কত টাকা প্রভিশন রাখা হয়েছিল? 3500 টাকা। ঠিক আছে, এরপর আমরা কি করেছিলাম যে সান্ডিকেটার্সের অ্যামাউন্ট আমরা হ্রাস পেয়েছিল 1500 টাকা, কারণ সে দাবি করেনি। আচ্ছা, ইনভেস্টমেন্ট বেড়েছিল, আর আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল ছিল টু আউটস্ট্যান্ডিং, যেহেতু আমাদের দায় বৃদ্ধি পেয়েছিল, আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিল কত টাকা? 500 টাকা। ঠিক আছে, আর আমাদের লাস্ট কী ছিল? ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কত টাকা ছিল আমাদের? ইনভেস্টমেন্ট ছিল 2200 টাকা। তো এই হয়ে গেল আমাদের পোস্টিং হয়ে গেল। ঠিক আছে, আর তোমরা এই পোস্টিংটা থেকে জার্নালগুলোও তোমরা বুঝতে পারছো। কীভাবে বুঝবে দেখো, 2 এর দিকটা আগে বলে দিচ্ছি। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু বিল্ডিং অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং বিল। আর এদিকের জার্নালগুলো কী হবে? প্ল্যান্ট অ্যান্ড মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, সান্ডিকেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন। তো জার্নাল এন্ট্রিজ থেকে লেজারটা ক্রিয়েট হয়েছে। তো এবার দেখবো আমরা যোগ করে দেখবো যে লাভ হলো কি ক্ষতি হলো। ঠিক আছে, তো এখানে আমরা টোটাল যোগ করে দেখছি 17000, এদিকটা হচ্ছে 100 টাকা, আর এদিকটা একটু কম হচ্ছে। ঠিক আছে, 17100 টাকা, আর এদিকটা হচ্ছে আমাদের টোটাল 15000 টাকা। তো 2100 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, 17100। তো এখানে প্রফিট হচ্ছে কত? 2100 টাকা। তো আমি কি বললাম যে রিভ্যালুয়েশন করার পর লাভ হোক লস হোক সেটা কারা পাবে? পুরাতন অংশীদাররা পুরাতন অনুপাতে পাবে। তো পুরাতন অংশীদার কারা ছিল? এবিসি ছিল, আর পুরনো রেশিও ছিল কি? 3:2:1। নতুনটাও 1:1, কিন্তু পুরাতনটা ছিল 3:2:1। তো ভাগটা হবে 3:2:1। তাহলে আমরা লিখব টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, অর্থাৎ অংশীদাররা তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে পাবে। ঠিক আছে, এ পাবে, বি পাবে, সি পাবে। এ কত পাবে? এ পাবে 3/6, বি পাবে 2/6, আর এ পাবে 1/6। তাহলে ক টাকা করে হচ্ছে? তো এই টাকাটা 3/6 কত হচ্ছে? তোমার অর্ধেক টাকা, 1050 টাকা। এটা হচ্ছে 700 টাকা, এটা 350 টাকা। তো এই অ্যাকাউন্টটা তোমাদেরকে মাস্ট করতেই হবে পরীক্ষায়। তো এইভাবে আমি পুরো টপিকটাই তোমাদের বলে দিলাম। পরের দিন আমরা ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ, ইনভেস্টমেন্ট ফ্ল্যাকচুয়েশন রিজার্ভ বা ট্রিটমেন্ট অফ গুডউইল, এইগুলো যে ভাইটাল কন্ডিশনগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব, অঙ্ক করব। তো চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।